2024 সালে বিশ্বের 180টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান 14তম। 2023 সালে এই অবস্থান ছিল 10ম। এছাড়া 2023 সালে 100 স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল 24 আর গত বছর পেয়েছে 23, যা 13 বছরের মধ্যে সর্বনিম্ন। মানে হলো দুর্নীতি পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান এক যুগের মধ্যে 2024 সালে ছিল সবচাইতে বাজে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, গত 13 বছর কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, এমনকি দুর্নীতি সংগঠনে সহায়তা ও অংশগ্রহণও করেছে। সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র কমিটি বলছে, দুর্নীতির শীর্ষে অবস্থান করছেন দেশের আমলারা, দ্বিতীয় পর্যায়ে রয়েছেন রাজনীতিবিদরা। আমলা ও রাজনীতিবিদদের নিয়ে এমন পরিসংখ্যানের মধ্যে চলতি বছরের ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। সামনে সেই ত্রয়োদশ নির্বাচনকে কি দুর্নীতিগ্রস্ত আমলা ও রাজনীতিবিদদের থাবা থেকে মুক্ত রাখা যাবে? যদিও বাংলাদেশের ইতিহাসে এবারে নির্বাচনকে সেরা নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন সরকারের অনেকেই, কিন্তু সরকারের বিগত 6 মাসের কার্যক্রমে কি সেই বার্তা পাওয়া যাচ্ছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আতিকুর রহমান আতিক এবং আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। বিগত এক দশকে বা 13 বছর ধরে আসলে যে অবস্থা আমরা দেখছি, তাতে বাংলাদেশের এই বছরের দুর্নীতির যে সূচক সেখানে সবচাইতে খারাপ অবস্থানে আছে। যদিও টিআইবি বলছে যে মুখ বদল হয়েছে, সরকারও বদলেছে, তারপরেও আসলে এত খারাপ অবস্থা কেন আমাদের? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে। দুর্নীতির সূচকে আমরা পিছিয়েছি, সেটি আপনি বললেন। আমরা গত 14 বছর, 15 বছর, 16 বছরের যে শাসন ব্যবস্থা ছিলাম, সেই শাসন ব্যবস্থার ভিত্তি ছিল বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য। একটি গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার জনগণের আস্থাভাজন যখন থাকে, তখন সেটিকে ব্যবহার করার ক্ষেত্রে, গণতন্ত্র চর্চা করবার ক্ষেত্রে যে অংশীজন যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে যেভাবে নিয়ন্ত্রণ করবার সুযোগ থাকে, যেভাবে নিয়ন্ত্রণ করা বা সেগুলোকে যেভাবে ধরবার সুযোগ থাকে, বল প্রয়োগের মধ্য দিয়ে ক্ষমতাসীন থাকার কারণে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তার সেভাবে নিজের আয়ত্তে নিতে পারে না অথবা তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এই সরকারটার নীতি ছিল জনগণের সম্মতি ছাড়া, জনগণের মতামত ছাড়া আপনি সেই সমস্ত প্রতিষ্ঠান, আমলা, পুলিশ সহ শুরু করে যেই সংস্থাগুলো তার প্রশাসনিক এবং বল প্রয়োগের মধ্য দিয়ে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার মধ্য দিয়ে ক্ষমতাসীন থেকেছে। সুতরাং তাত্ত্বিকভাবে যেই প্রতিষ্ঠানগুলোকে সে টিকিয়ে রাখবার, তাকে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য সে ব্যবহার করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর লাগাম ধরবার ক্ষেত্রে তার কোনো সদিচ্ছা ছিল না বা থাকবার সুযোগও ছিল না, অথবা চাইলেও সম্ভব ছিল না। আপনি বিগত নিজেরাই তারা একটু সুযোগ করে দিয়েছিল এই প্রতিষ্ঠানগুলোকে এই ধরনের দুর্নীতি করতে। সুযোগ তো করে দিয়েছিল, মানে সে বাধ্য হয়েছিল এই সুযোগটা করে দেওয়ার জন্য, অথবা তার নীতি ছিল সেটা। আপনি দেখুন, বিগত সরকারের প্রধানমন্ত্রী, তথাকথিত প্রধানমন্ত্রী, সমস্ত সময়ে, শেষ সময় পর্যন্ত একটি কথা বলতেন যে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। দেখুন, মিডিয়া থেকে শুরু করে যতটুকু মিডিয়া কথা বলতে পেরেছে, সকলে মিলে আমরা জানতাম যে পুরা দেশটার সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত কিছু দুর্নীতির মহাসাগরে ভাসছে, এবং সরকারের যারা একদম ঘনিষ্ঠ মহল, সরকার সহ, প্রধান ব্যক্তি সহ, সকলে মিলে দুর্নীতির এই সাগরে ঝাঁপ দিচ্ছে। তাহলে সেখানে এই দুর্নীতির এই মহা উৎসবের মধ্য দিয়ে তারা বলতেন যে তারা দুর্নীতিতে জিরো টলারেন্স, মানে জনগণের সাথে প্রতারণা করবার জন্য, জনগণের চোখে চোখ রেখে অসত্য কথা বলবার জন্য যে মানে দুঃসাহস, এটি মনে হয় বিগত শাসককে যেটি দেখিয়েছে, ভবিষ্যতে কারো পক্ষে এটি সম্ভব নয়। সেই জন্য বলছিলাম যে এই দুর্নীতির আমলাদের কথা বলছেন তো, রাজনীতিবিদ, আমলা মিলে বাংলাদেশের সমস্ত দুর্নীতির এই কর্ম সম্পাদনটা রাজনীতিবিদ, আমলারা মিলেই করে। সেক্ষেত্রে আমলার প্রাধান্যটা ঘটেছে এই কারণে, যেহেতু আমলা এবং এই প্রশাসনিক ভিত্তিগুলোর উপর দাঁড়িয়ে এই সরকার দেশের শাসন করার চেষ্টা করেছে। সুতরাং এই দুর্নীতি মুক্ত করবার জন্য, দুর্নীতি প্রবণ রাষ্ট্র থেকে আমাদেরকে বেরিয়ে আসবার জন্য যে বেশি প্রয়োজন, সেটি হচ্ছে যে জনগণের সম্মতিতে, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করা, যেটি জনগণের কাছে ফিরে যাবে, জনগণের কাছ থেকে তার সম্মতি নেবে এবং তার জবাবদিহিতা নিশ্চিত করবে। তাহলেই সেই যাদের উপর নির্ভর করে,
যে সমস্ত বাহিনীর উপর নির্ভর করে তার বাহিনীর উপর নির্ভরশীলতা কমবে এবং জনগণের কাছে জবাবদিহি করবার কারণে তার যেহেতু জনগণের ফিরতে হবে তাকে এই দুর্নীতির প্রশ্নে সে লাগাম দিতে পারবে। এই যে লাগাম ধরার আপনি কথা বলছেন, জনগণের কাছে ফেরার কথা বলছেন, সেক্ষেত্রে তো আসলে নির্বাচন সবচাইতে বেশি জরুরি। সেই জায়গাটিতে যদি আমি আসি, আতিকুর রহমান আতিক, যেই নির্বাচন নিয়ে আমরা চিন্তা করছি, যেই নির্বাচন নিয়ে আসলে সবাই ভাবছেন, আমরা সবাই তাকিয়ে আছি, সেই নির্বাচনকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারবো কিনা? বিগত 3-4টি নির্বাচনের দিকে তাকালে আদৌ আমরা কোনো দুর্নীতির বাইরে গিয়ে কোনো নির্বাচন দেখেছি বলে কি আমাদের মনে পড়ছে? ধন্যবাদ আপনাকে এবং আজকের অগণিত দর্শক শ্রোতা ডিবিসি চ্যানেলের এবং আমার সহ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা অতীতের দিকে যদি ফিরে তাকাই তাহলে দেখা যায় যে প্রতিটি নির্বাচন মানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই এবং যারা ভোটার তারা ভোট দিতে পারে নাই বলেই তো তাদের এই প্রত্যাশার কারণে এই পরিবর্তন। তো এবারের যে পরিবর্তন হয়েছে মানুষের মধ্যে, এই দেশের জনগণের মধ্যে একটা আশাকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়েছে যে না, এবার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আজকের যে একটা আলোচনার মধ্যে আসছে যে আমাদের দেশ দুর্নীতিতে 14তম স্থান পেয়েছে, আমরা কিন্তু অতীতে দেখেছি দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে আমাদের সূচকে যে আবার আমরা আরও বেশি দুর্নীতিগ্রস্ত ধাপে নিচে নেমে গেলাম, এটা আমাদের জন্য লজ্জাজনক। কারণ অনেকে আশা করেছিল যে একটা রিজিম চেঞ্জ হওয়ার পরে, এখন যে ডক্টর ইউনূস সাহেবের ইন্টেরিয়র গভর্নমেন্ট আসছে, সেখানে আসার পরে ওনারা একটা কঠোর হস্তে দমন করবে সব কিছু এবং দুর্নীতি যারা করেছে তাদের বিচার হবে, পাশাপাশি এই দুর্নীতিটা কম হবে। কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সেই আগের মতোই সিস্টেম দুর্নীতির রয়ে গেছে। এখনও দুর্নীতি প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আদালতে বলেন, ভূমি অফিসে বলেন, প্রত্যেকটা জায়গায় আগের মতো সিস্টেম, কিন্তু এখন আরও টাকার পরিমাণ বেড়ে গেছে। আগে যেটা 5,000 ঘুষ দিয়ে নিত, এখন সেটা 10,000 লাগবে। মানে এরকম লোকমুখে শোনা যায় যে হ্যারাসমেন্ট তো আছেই, টাকার পরিমাণও বেশি দিতে হয়। তাহলে আমরা কি হলো, মানুষ যে একটা আশাকাঙ্ক্ষা নিয়ে এই ইন্টেরিয়র গভর্নমেন্টকে বসালো এবং এত প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা আজকে জনগণের পূরণ হচ্ছে না। আমাকে একজন বলেছে যে তার জন্ম নিবন্ধনের জন্য, তার বাচ্চার জন্মদিনের জন্য গেছে, সেখানেও টাকা লাগছে। আর একটা দুঃখ করে আরেকজন বলছে যে আমার মার মৃত্যুচনদ আনতে গিয়েছি, আমাদের বাটোয়ারা নামা করবো, মার মৃত্যুচনদ থাকবে, সেখানে আমার মার মৃত্যুচনদ আনতে টাকা লাগছে। তাহলে আমরা কোথায় আছি? আমি বলবো যে বর্তমান যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, ওনারা যে একটা মানুষের প্রত্যাশা নিয়ে আসছে এইখানে, সেখানে প্রত্যাশা পূরণের জন্য ওনাদেরকে আরও কঠোর হতে হবে, কঠিন হাতে দমন করতে হবে। আমার একটা প্রশ্ন আজকে আপনার মাধ্যমে জাতির কাছে, দেশবাসীর কাছে, যে কয়জন আমলা পর্যন্ত তার দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন বা কোনো আমলা বিচারের মুখোমুখি হয়ে তার বিচার হয়েছে? এই আমলারা তো ঠিকই রয়ে যায়, সরকার পরিবর্তন হয়, এই রাজনীতির পট পরিবর্তন হয়, কিন্তু আমলাদের পরিবর্তন কোথায়? সেই আমলারা ঘুরে ফিরে সেই জায়গায় আছে। রাজনীতিবিদরা তো যখন রাষ্ট্র পরিচালনার জন্য তাদেরকে নির্বাচিত করা হয়, সেই নির্বাচন করা হলে তারা প্রতিনিধি হিসেবে কাজ করে এবং পার্লামেন্টে যায়। মানুষের যে একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40, সেই মৌলিক অধিকার থেকে তাদের ভোটাধিকারে মানুষ আসবে। তো প্রথমত হলো রাজনীতিবিদ অতীতে যারা নির্বাচিত হয়েছে তারা তো জনগণের সেই ভোটে নির্বাচিত হয় নাই, তাহলে সেই রাজনীতিবিদ থেকে আমরা প্রত্যাশা আশা করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে আমলারা, ওনাদের বিচার কে করবে? কারণ প্রতিটা জায়গায় আমলাদের প্রভাব, এবং সেটি আসলে আজকে টিআইবির এই প্রতিবেদন দেখে বোঝা যায় প্রথম হয়েছে। এবং সেইটার জন্য আমি মনে করি যে বর্তমানে একটা পরিস্থিতি দেশের বিরাজ করছে, যে একটা নৈরাজ্য, আগামীকাল কি ঘটবে মানুষ সংখ্যায়, ঘর থেকে মানুষ বের হতে পারে না, মনে করে কীভাবে কি হয়ে যায়, কোথায় কি আগুন লেগে যায়, কোথায় কি আমাদের জীবন সংখ্যায়। বেকারত্বের সংখ্যা এত বেড়েছে যে আপনাদের অনেক টেলিভিশন মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার বহু আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা আজ বেকার হয়ে বসে আছে। অনেক পেপার, ইলেকট্রনিক মিডিয়ার অনেক কি আজকে বন্ধ হওয়ার পথে। এইগুলো তো অ্যাড্রেস করতে হবে আমাদের
এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে। জি, অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের যথেষ্ট আরো জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে দুর্নীতি কমাতে হলে। আমরা আসবো এই জায়গাটিতে আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, সব রাজনৈতিক দলের সময় আমরা দেখেছি দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবার মতন তকমাও বাংলাদেশের নামের পাশে লেগেছে। সবকিছু মিলে এখন তো আসলে নতুন বাংলাদেশে আছি আমরা, নতুন মুখ দেখতে পাচ্ছি আমরা, কিন্তু সেই যে আবার জায়গাটিতে ফেরত যেতে হচ্ছে। আমলারা দুর্নীতির সূচকে একেবারে শীর্ষ, এবং আপনাদের মতো যারা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে সবাই নিঃসন্দেহে নয়, কিন্তু তারপরও রাজনীতিবিদরা দ্বিতীয় অবস্থানে আছেন, যাদেরকে নিয়ে আসলে পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কতখানি সুষ্ঠু হবে সেই প্রত্যাশা কতখানি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন আপনি যে বলেছেন যে 2000 সালে আমরা প্রথম দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। 2000 সালে ক্ষমতায় কারা ছিল? এই পতিত আওয়ামী লীগ। তখনই আমরা প্রথম হয়েছিলাম। এই যে মাত্র ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকার কিন্তু মাত্র 5 মাস। তা আপনাকে এই বছরের পুরোটা সময় কিন্তু আওয়ামী লীগ শাসন আমল ছিল। সুতরাং আপনাকে এই 5 মাস দিয়ে তো টোটাল সিনারিওকে আপনার মূল্যায়ন করা যাবে না। সুতরাং বিগত সরকারটি যেভাবে দুর্নীতির মাধ্যমে ক্ষমতায় ছিল, আমার মনে হয় এই যে রিপোর্টটা তারই একটি প্রভাবের একটি ফল, যার কারণে বাংলাদেশ 14তম স্থানে এসেছে। আপনি দেখবেন যে একটা সরকার যদি আপদমস্তক দুর্নীতি হয়, তাহলে তার অধীনস্থ যারা আছে সবাই কিন্তু তার জন্য একটি উৎসাহ পায়। আমরা এই এখন 5 তারিখের পর আমরা তো আপনার পত্রপত্রিকা আপনি দেখতে পাচ্ছেন যে দুর্নীতির কি আগ্রাসী প্রতিবেদন, যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ক্ষমতাধর ব্যক্তি তার ভিতর দুর্নীতির অভিযোগ। তো যদি মালিক যদি দুর্নীতি করে, তাহলে কর্মচারীরা তো সে দুর্নীতিতে আরও উৎসাহিত হয়। তো বাংলাদেশের আসল চিত্রটা কিন্তু এখানে আপনি দেখেন। আমরা দেখলাম যে সেই দিন বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্রেপ্তার হলেন। আমরা পত্রিকায় প্রতিবেদন দেখলাম যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ব্যক্তিগতভাবে 3 লক্ষ কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি, মানে এটা কী বলবেন, ঘুষ নাকি ওনাকে দিয়েছে। আপনি দেখেন রূপপুর পারমাণবিক কেন্দ্রে, সেখানে আমাদের ভারতে একই পারমাণবিক প্রকল্প বাস্তবায়িত $3 মিলিয়ন, আর আমরা সেখানে করছি $7 মিলিয়ন। এবং সেখানে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার পরিবারের লোকজন প্রায় বাংলাদেশি টাকা 60,000 কোটি টাকা উনি ঘুষ নিয়েছে। এবং আমরা এখন দেখছি তার বোনের মেয়ে, যিনি লন্ডনের এমপি হয়েছেন, মন্ত্রী, বাংলাদেশি টাকায় সেখানে ফ্ল্যাট কেনা হয়েছে। আপনি দেখেন তারপর বলা হচ্ছে যে ওখানে ওনাকে বাংলাদেশের এক ব্যবসায়ী ওনাকে বাড়ি কিনে দিয়েছে। কি ইন্টারেস্ট তার বাড়ি কিনে দেবে ওখানে? অর্থাৎ বাংলাদেশের লুটপাট করে এই টাকাটা আপনার। জি, কিন্তু এবিএম মোশাররফ হোসেন, আপনি যে ব্যবসায়ীদের কথা বলছিলেন, একটা দীর্ঘ সময় ধরে আসলে আমরা দেখেছি নির্বাচনে কিন্তু ব্যবসায়ীদেরকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিগত নির্বাচনের দিকেও যদি আমরা তাকাই, সেখানে রাজনীতিবিদদের চাইতে ব্যবসায়ীদের সংখ্যা বেশি ছিল। সেটিও কি আসলে এই দুর্নীতিকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে কিনা আপনি মনে করেন? এটা তো অবশ্যই, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন সেখান থেকে তো আপনি বেনিফিট প্রত্যাশাই করতে পারেন। এটা তো নর্মাল একটা ব্যবসার থিওরি, যে আপনি ব্যবসা করতে যদি কোথাও নামেন, আপনি চাইবেন না আপনি ব্যবসা করেন। সেইটাই তো হয়েছে। আপনি দেখেন গত পার্লামেন্টে প্রায় 67% ব্যবসায়ীরা ছিল। তো যেখানে ব্যবসায়ীরা থাকলে তারা তো ব্যবসার জন্য তারা বিনিয়োগ করেছে, যার কারণে দুর্নীতিটা আরও কিন্তু ছড়িয়ে গেছে। আর আমলাদের ব্যাপার আমি এখন একটু বলি বাস্তব অবস্থাটা। আপনি দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেকটা জনপ্রতিনিধিত্বহীন একটি সরকার চলছে। কারণ ইউনূস সাহেব, এবং আপনি দেখেন আমাদের পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে, উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, জেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, পৌরসভা ভেঙে দিয়েছে। এখন কিন্তু আমলাদের একক দৌরত্ব সারা বাংলাদেশ। ওনারা ডিসি, ওনারা ওই সদরের মানে মেয়র, ওনারা উপজেলার চেয়ারম্যান, ওনারা জেলা পরিষদের চেয়ারম্যান, অর্থাৎ একক ক্ষমতা এমনভাবে তাদের কাছে কুক্ষিগত হয়েছে যে সামগ্রিকভাবে তারা একটা লুটপাট করার কিন্তু একটা সুযোগ পেয়ে গেছে, যার জন্য দুর্নীতিটা কিন্তু আরো উৎসাহিত হচ্ছে। কিন্তু আবার ওনাদেরকে নিয়েই তো সামনে নির্বাচন দেখতে হবে আমাদের। এখন দেখতে হচ্ছে, কিন্তু এই সংকট তো আমরা, এই আমলাতান্ত্রিক সংকটে তো আমরা আছি। আপনি দেখেন আমাদের রাষ্ট্রের একটা রুল অফ বিজনেস বলে একটা কথা আছে। আমরা এই যে কথাটা আতিক ভাই চমৎকারভাবে বলেছে, আমরা দেখেছি আওয়ামী লীগের বহু মন্ত্রী গ্রেপ্তার হচ্ছে, কই একজন সচিব তো হচ্ছে না। অথচ রুল অফ বিজনেস অনুসারে মন্ত্রী যদি দায়ী থাকে তাহলে কেন সচিব দায়ী হবে না ওই ঘটনার জন্য? হচ্ছে বাংলাদেশে। অর্থাৎ আমাদের আমলাতন্ত্র এমনভাবে রাজনীতি, এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে নিয়ন্ত্রণ করে, তাদের বাইরে গিয়ে আমরা টিকতে পারছেন, যার কারণে তারা যে কোনো গভর্নমেন্টের আমলে কিন্তু একটা সুবিধা কিন্তু তারা নিতেই থাকে।
জি, অর্থাৎ যদি আমরা আসলে এই আমলাতান্ত্রিকতা থেকে বেরিয়ে না আসতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে যে না আসলে আমরা একটা আমলাতন্ত্র সুষ্ঠু নির্বাচনের পথেও হাঁটতে না পারছি না। আমলাতন্ত্রকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, এটা থাকবে, কিন্তু সেখানে দুর্নীতি কিন্তু থেকে তো বের সেইটাকে করে আপনি আসতে হবে। কতটুকু স্বচ্ছ নিরপেক্ষ কতটুকু জবাবদিহিতার মধ্যে আনতে পারেন, সেটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই যে আসলে আমরা দুর্নীতির কথা বলছি, আমি আবারও শহীদুদ্দিন মাহমুদ স্বপন আপনার কাছে একটু আসি। আমাদের এই যে একক দৌরাত্ম্য দেখলাম আমরা আমলাদের, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জের কথা বলছিলেন এবিএম মোশাররফ হোসেন, প্রত্যেকটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছড়িয়ে আছে। এত দুর্নীতির মধ্যে দিয়ে আবার আমরা এই প্রত্যাশাও করছি আগামী ডিসেম্বরে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ইতিহাসের সবচাইতে সেরা নির্বাচন হবে। অনেকটাই আসলে স্বপ্ন নাকি বাস্তবে রূপ দিতে পারবো? না, বিষয়টা আপেক্ষিক আসলে। হ্যাঁ, আমরা এই 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 দুর্নীতি প্রবণ ব্যবস্থার ভেতরে কিনা আমরা অনেকগুলো বছর আমাদের চলছে। আমাদের অতীতে যে কয়টি অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বা মোটামুটি নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই সময় কিন্তু এই দুর্নীতি প্রবণ আমলা এবং পুলিশ ওরাও ছিল। একটি নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন করবার ক্ষেত্রে প্রধান শর্ত হচ্ছে যে আমাদের এখানে সেটি হচ্ছে সরকারে কোন সরকারটি আছে, সেই সরকারটি চরিত্রটা কী, যার কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক দলগুলো বলি, ক্যাটেগরি সরকারের জন্য বলছি, সেখানে একটা নিরপেক্ষ সরকার আছে। সেই ক্ষেত্রে এই যাদের উপর নির্ভর করে আমাদের নির্বাচনটা করতে হয়, সন্দেহ নেই তারা অতীতে যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে সেটি একটি দলবাজ সরকারকে তাদের বাহিনীতে পরিণত করেছিল। তো এই সময় এই সরকারের অধীনে তাদের সেইভাবে বাহিনীতে, দলীয় বাহিনীতে পরিণত হওয়া বিষয়টা চ্যালেঞ্জিং কিছুটা। তো মোটা দাগে খুব বেশি পরিমাণ এর থেকে বেরিয়ে না আসতে পারলেও কিছুটা হইলেও এর থেকে রক্ষা পাওয়া যাবে বলে আমি মনে করি। কিছুটা যে বেরিয়ে আসার কথা আপনি বলছেন, আতিকুর রহমান আতিক, এই কিছুটার মধ্যে নিঃসন্দেহে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা আছেন এবং তাদেরকে আসলে কিভাবে দলীয়করণ করা হয়েছে সেই উদাহরণ আমাদের সামনে আছে। নির্বাচনে আসলে তাদেরকে ছাড়া কোনোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই দুর্নীতি থেকে আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীকে বের করে নিয়ে আসে দলীয়করণের থেকে বের করে নিয়ে আসতে পারবো কি অল্প সময়ের মধ্যে? দেখেন, আমাদের মূলত হলো যে যদি আমরা মিন করি যে আমরা একটা সত্যিকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করতে চাই, তাহলে এটা ইচ্ছার উপরে ডিপেন্ড করে এবং সেই ইচ্ছাটার প্রতিফলন ঘটানোর জন্য আমার মনে হয় যে এখন ইন্টেরিয়র গভর্নমেন্ট ভাবতে হবে যে অতীতে কি কি কারণে নির্বাচনটা এরকম হয়েছে। অনেক সময় দিনের ভোট রাত্রে হয়েছে, অনেক সময় ভোট কেন্দ্রে গিয়ে শিল মেরে আপনার ভোট আমার ভোট সব দিয়ে দিয়েছে। তা আমার অতীতের যে ভুল ত্রুটি ফাইন্ডিং করে সেইটাকে ওভারকাম করার জন্য ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে নির্বাচনে এই যে কালো টাকা পেশি শক্তি এবং বিভিন্নভাবে প্রভাব করে সেই সব থেকে মুক্ত হওয়ার জন্য, যেটা মোশাররফ ভাই বললেন, আমিও তার সাথে একমত, যে আমাদের ব্যবসায়ীরা যখন ইনভেস্ট করে, কোথায় করে, যখন নমিনেশন বাণিজ্য হয়, নমিনেশন বাণিজ্যতে সে 5 কোটি টাকা দিয়ে নমিনেশন দিচ্ছে, তো সে যখন নির্বাচিত হবে সে তো তার 5 কোটির ইনভেস্টমেন্টে 20 কোটি উঠাবার চেষ্টা করবে, তখনই তো রাজনীতিবিদ হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি জায়গায় আছেন আপনি, মনোনয়ন বাণিজ্যের কথা তুলেছেন। অর্থাৎ মনোনয়ন বাণিজ্য কিন্তু আমরা সব সরকারের সময় সেই অভিযোগ আমরা দেখেছি, সেটা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগের আমলে হোক। এই জায়গাটিতে আমি আসবো। তার মানে আসলে এই যে আসলে বারবার আমরা দুর্নীতির এক ধরনের চক্রের মধ্যে পড়ে যাচ্ছি, সেই চক্রে আসলে কারা জড়িত, সেই কারা বের করবে, তাদের উপরে দায়িত্ব কাদের? এবিএম মোশাররফ হোসেন, যেই জায়গাটিতে আমরা ছিলাম নানানভাবে আসলে আমরা দুর্নীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের নামের পাশে আসলে এই দুর্নীতি তকমা নেই, কিংবা বাংলাদেশে আসলে নানান সময় নানানভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। সিস্টেমের মধ্যেই গলদ, এই কথাটি আমরা বারবার বলার চেষ্টা করছি, বারবার শুনছিও, কিন্তু এই সিস্টেম থেকে সর্ষের ভূত সরাবে কে? না, এটা আপনি দেখেন, আমরা দুর্নীতি কার্যকরী আসলে কেউ আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনি যদি মনে করেন একজন আমলা বা একজন রাজনীতিবিদ অথবা একজন ব্যবসায়ী যে হোক যদি দুর্নীতি করে, এর জন্য শাস্তিমূলক কি কোনো ব্যবস্থা আছে? আপনি যদি দুর্নীতির অভিযুক্ত হয় আপনি এই মর্যাদা পাবেন, আমরা কি করতে পেরেছি? অথচ দেখেন যে একটি লোক দুর্নীতির অভিযুক্ত হয়, পরবর্তী রাজনৈতিক সেল্টারে অথবা অন্য যে কোনো ইকুয়েশনে সে কিন্তু মুক্ত মানুষ হিসেবে ঘুরে বেড়ায়। সো এখানে আপনার কার্যকরী একটা ব্যবস্থা না। আর আপনি যে কথাটি বলেছেন যে এর আগের পর্বে আমি আমাদের আরেক অতিথিকে জিজ্ঞেস করেছিলেন, আসলে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে? আমি মনে করি এটা হলো সদিচ্ছার ব্যাপার। আপনি দেখেন একটা উদাহরণ আমাদের সামনে কিন্তু একেবারে জ্বলন্ত আছে। 1991 সালে যখন শাহাবুদ্দিনের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিলেন, তখন শাহাবুদ্দিন বলেছে আমি কোনো কথা শুনতে চাই না, আমি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। এবং আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী ছিলাম। আমরা দেখেছি একজন আনসার একটা বাঁশের লাঠি নিয়ে
দাঁড়িয়ে করতে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছে। অর্থাৎ ওনার মেসেজটা ছিল এইটা। এখন আমরা যে জিনিসটা দেখি আপনার, এবং শাহাবুদ্দিনের বিরুদ্ধে কিন্তু কেউ কোনো অভিযোগ উত্থাপন করতে, এখন আমরা দেখি যে এই সরকারটা ওটা নিউট্রাল গভর্নমেন্ট, ডক্টর ইউনূস। সেখানে আবার এই নিউট্রাল গভর্নমেন্টের মধ্যে আবার যারাই আন্দোলনের মূল স্টক হোল্ডার বৈষম্যবিরোধী ছাত্র, তাদের আবার 3 জন প্রতিনিধি আছে। তাইলে কি আপনার নিউট্রালিটি আছে? আবার দেখেন আপনার সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছে, বিভিন্ন সংস্কার কমিশন, সেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, অথচ বৈষম্য বিরোধীর একজন করে আছে। তাহলে এই যে আপনি 15 তারিখ থেকে যে আলোচনা শুরু করবেন, তো ওই আলোচনাও কি এরা থাকবে এই বৈষম্য বিরোধী? কারণ তাদের প্রতিনিধি তো মিলে এই প্রস্তাবনা তৈরি করেছে। তাহলে আবার রাজনৈতিক দলের সাথে যখন আলোচনা করবে, তখন কি তাদের উপস্থিতি আপনি রাখবেন? এই সংকটগুলি কিন্তু তৈরি হচ্ছে। আবার দেখেন আরেকটা সংকট তৈরি হচ্ছে যে একদিকে আপনি উপদেষ্টা, অন্যদিকে আবার আপনি এখানে রাজনৈতিক দল তৈরি করছেন। অর্থাৎ এই প্রশ্নগুলো জনমতে কিন্তু এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আজকে প্রশ্ন তুলছে। এবং আপনি এই অবস্থা যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে আপনি দেখবেন নানা উইন্ডো কিন্তু আরো ওপেন হবে। নির্বাচন পর্যন্ত আসলে এই অবস্থা অব্যাহত থাকুক সেটি নিশ্চয়ই আমরা চাই না, কিন্তু নির্বাচনের কিন্তু খুব বেশি দূরেও নেই। বিএনপি যেমনটি দাবি করছিল যে ডিসেম্বর নাগাদ আপনারা নির্বাচন চাইছেন, ইলেকশন কমিশন কিন্তু ঠিক সেভাবে নির্বাচন নিয়ে প্রস্তুতিও নিচ্ছে। তার মানে হাতে খুব বেশি সময় নেই। কয়েক মাসের মধ্যে কি এত বড় দুর্নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো? না, এখানে আমার কথা হলো এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার, সিস্টেমের ব্যাপার। আপনাকে এবার আপনি দেখবেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে। আপনার যে সংস্কার, রাজনৈতিক দলগুলো নিজেরাই কিন্তু নিজেদের সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে। দুর্নীতি সংস্কার কি শুরু হয়েছে? আচ্ছা, আপনি দেখেন না, আজকে দুর্নীতি তো একটা সিস্টেমের মাধ্যমে আপনি করবেন। এখন আপনি মনে করেন যে এবার যেমন যে আছে, যেমন আমরা বাংলাদেশে কি দেখেছি, 4বার 5বারের প্রধানমন্ত্রী একটা অহংকার, একটা দম্ভ। এবার কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো স্পষ্ট বলে দিচ্ছে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এটা কিন্তু আপনার একেবারে র্যাপিড একটা চেঞ্জ। আপনি দেখেন, আমরা বলেছি জাতীয় সংসদে মার্কার কারণে আপনার নির্বাচন সুস্থ অবাধ হয় না, যা বলা হচ্ছে যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা বলেছি যে শুধু 300 এমপি জাতীয় সংসদে যখন প্রতিনিধিত্ব করে, তখন এটা একটা দলীয় প্রভাবটা থাকে। এখন আমরা আপার হাউসের কথা বলেছি, যে সমাজের বিভিন্ন স্টক হোল্ডাররা যখন ওখানে যাবে, তাদের ব্যক্তিত্ব, তাদের কন্ট্রিবিউশনের কারণেই কিন্তু তারা একটা নিরপেক্ষ রোল প্লে করার একটা সুযোগ পাবে। সুতরাং এই সকল উপাদানগুলিকে নিয়ে আপনি এক জায়গায় আনে যদি একটা ভালো খাবার তৈরি করেন, আমার মনে হয় সেটা অবশ্যই সুস্বাদু হবে, এটা এফেক্টিভ হবে। এবং যাদেরকে নিয়ে আসলে কাজগুলো করতে হবে, তাদেরকেও নিঃসন্দেহে একটু দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে তো এক জায়গা থেকে শুরু করতে হবে। যারা এই খাবার তৈরি করবেন, তারা কতখানি সঠিকভাবে চিন্তা করতে পারছেন, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার তো সুযোগ নেই। ভূত থাকলে তার হবে না, ভূত থাকতে হলে আতিক ভাই, এখানে হলো যে আপনাকে তো একটা জায়গা দিয়ে স্টার্ট করতে হবে। সেই জায়গায় স্টার্ট করতে গেলে তো আমাদের একটা, এই যেমন আমরা কি বলেছি দেখেন, আমাদের 31 দফা যদি আপনি দেখেন, আমরা বলছি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মুখ দেখাতে কি নাই, কথার এই বার্তা নাই। আমাদের মধ্যে একটা রিকনসিলিয়েশন আনতে হবে, একটা কন্টাক্ট তৈরি করতে হবে। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, মনোনয়ন বাণিজ্যের কথা আমরা বলছি, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কারে গঠিত হয়েছে যে কমিশন, সেই কমিশন বলছেন মনোনয়ন বাণিজ্য বন্ধের উপায় তারা পাচ্ছে না, কোনো উপায় নাকি নেই বাংলাদেশে। তাহলে কি সামনের নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে আবার সেই মনোনয়ন বাণিজ্যের মধ্য দিয়েই? না, মোশাররফ ভাই কথাটা সূত্র ধরে একটু কথা বলতে চাই। সেটা পার্লামেন্টের উচ্চকক্ষের কথা যে উনি যেটা বললেন, যে সংবিধান সংস্কার কমিশন পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে যেই মতামতটা দিয়েছে, সেটি পড়লে আপনি দেখবেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষে। মানে এইটি একটি আমার কাছে মনে হয়েছে, ওনারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু একটা তামাশার বিষয় মনে হয়েছে। কারণে বলছি, পার্লামেন্টের নিম্নকক্ষে আপনার যে রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করবে, সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, সেই রাজনৈতিক দল বেশি পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা বেশি, তাদেরই প্রতিনিধি আবার পার্লামেন্টের উচ্চকক্ষে যাবে। অর্থাৎ নিম্নকক্ষের এক্সটেনশন হচ্ছে যে পার্লামেন্টের উচ্চকক্ষ। কিন্তু বলা হচ্ছিল ক্ষমতার ভারসাম্য তৈরি করবার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা যারা নিম্নকক্ষের যে রাজনৈতিক প্রবাহ, রাজনৈতিক যে ব্যবস্থাপনা, যেখানে নির্বাচিত হওয়ার সুযোগ কম, অথবা যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এখানে কাজ করছে, যে নির্বাচনে শতকরা 60-65% ব্যবসায়ী কাজ করে, বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, সেই প্রক্রিয়া যারা অংশগ্রহণ করতে পারবেন সেই মানুষগুলোকে আমরা বলছিলাম যে সেখানে শ্রেণী পেশার মানুষ, স্বস্বক্ষেত্রে বিশেষজ্ঞ মানুষ, কৃষক শ্রমিক থেকে সমস্ত প্রতিনিধিদেরকে যদি আমরা পার্লামেন্টের উচ্চকক্ষে নিয়ে আসতে পারি, তাহলে ক্ষমতাটা ভারসাম্য তৈরি হবে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মধ্যে। কিন্তু সংবিধান সংস্কার কমিশন সেটি প্রস্তাব করেনি। এটি একটি বড় দুর্বলতা উচ্চকক্ষ দিয়ে এটি আর প্রমাণ করা না এখানে কোনো মৌলিক কোনো পরিবর্তন আছে। সুতরাং এই জায়গা থেকে দুর্নীতি কমানোর জন্য বা দুর্নীতিমুক্ত একটি সমাজ তৈরি করবার জন্য যে মানুষগুলো
জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে সংগ্রাম করলো, রক্ত দিল, আত্মহত্যা করলো, আপনার সরকারকে পরিবর্তন করতে পালাতে বাধ্য করলো, সেই মানুষগুলো কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরের আলোচনা টেবিলে নাই। যারা সেই আন্দোলনে অংশগ্রহণ করলো, সেই শ্রেণী পেশার মানুষ যারা, সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করলো, কোনো রাজনৈতিক দলের ব্যানারে অংশগ্রহণ করলো না, এই সমস্ত মানুষগুলোর সমস্ত রাজনৈতিক চিত্রের বাইরে চলে গেছে। কারা আছে চিত্রে? আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের যাদের ব্যানার আছে, তারা কিন্তু আলোচনায় আছি, সংলাপে আছি, বিভিন্ন প্রস্তাবনায় আছি। আমরা বলতে চাই এই সমস্ত জনগোষ্ঠীকে বাইরে রেখে শুধুমাত্র রাজনৈতিক দলের ক্ষমতায়ন অথবা রাজনৈতিক দলের কর্তৃত্বের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মোকাবেলা করতে পারিনি। পারি না। 15.5 বছরে আমরা রাজনৈতিক দলসমূহ যে লড়াই সংগ্রাম করলাম, হামলা, মামলা, গুম, খুন, হত্যা থেকে অজস্র ঘটনা ঘটলো, কিন্তু ফ্যাসিস্টকে আবু সাইদের মতো দাঁড়িয়ে গুলি খেয়ে হটাতে পারলাম না। আর আবু সাইদ সেদিন এই গুলি খাওয়ার মধ্য দিয়ে সমগ্র জনগোষ্ঠী যেভাবে নামলো, তারা কিন্তু একটি নির্বাচন এবং সাথে সাথে যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে ফ্যাসিস্ট তৈরি হয়, যে ফ্যাসিজম তৈরি হওয়ার যে উপাদান সমাজে বিরাজমান, রাষ্ট্রে বিরাজমান, পুলিশ থেকে শুরু করি সব জায়গায় বিরাজমান, সেটিকে প্রতিহত করবার জন্য, সেটিকে গুড়িয়ে দেওয়ার জন্য নতুন রাষ্ট্রযন্ত্র তৈরি করবার কথাটা বলা হচ্ছে। সেই জন্য আজকে নির্বাচন এবং সংস্কার এই দুটিকে মুখোমুখি না করে এই দুটোকে সমানভাবে আলোচনার টেবিলে রেখে জাতীয় ভিত্তিতে একটি সমঝোতা বা সমঝোতা তৈরি করবার, সেই সমঝোতার জায়গাটিতে আমরা দূরত্ব সৃষ্টি হতে দেখছি। আমরা দূরত্ব সৃষ্টি হতে দেখছি। আমরা কিন্তু এই সমঝোতা তৈরি যদি না করি আমরা, তাহলে যে আকাঙ্ক্ষা সেটি হয়তো পূরণ করা 36 দিনে 1,500 ছাত্র জনতার এই যে রক্ত, এই যে এতগুলো মানুষ এখনো আপনার পঙ্গু হয়ে আছে, কি জবাব দিবেন আপনি? নিশ্চয়ই। আতিকুর রহমান আতিক, এই যে আমরা বিগত 3টি নির্বাচনের দিকে যদি তাকাই, ইসি বলেছেন বিগত 3 নির্বাচনের অনিয়ম ত্রুটি খুঁজে বের করা হবে। একটু উদাহরণ ছোট করে যদি আমি বলি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন 153 জন, সেটি নির্বাচন ইতিহাসে বিরল। সেই সাথে আওয়ামী লীগের ডামি প্রার্থীদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছি। 2018 সালে রাতের ভোট বলে অভিহিত করা হয়েছে। এই সব কিছু মিলিয়ে আসলে এই 3টি নির্বাচন নিয়ে আমাদের অনিয়ম ত্রুটি খুঁজে বের করে নতুন নির্বাচনে যাওয়া কতখানি প্রয়োজন, নাকি আসলে পুরো সিস্টেমকে পরিবর্তন করে নতুন নির্বাচনে যাওয়া প্রয়োজন? ধন্যবাদ। আমি জাস্ট একটু আপনার আগের যে দুর্নীতির একটা লাস্ট কথাটা বলতে চাই, যে আমাদের দেশে দুর্নীতি এমন হয়েছে যে 2.5 কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে, পাচার হয়েছে। সেইটা একটা বের করেছে, ফ্যাক্ট ফাইন্ডিংয়ে আছে যে এরা নিচে কারা কারা নিচে, কীভাবে পাঠাইছে। কিন্তু একটা লোক শুধু, সে 10,000 কোটি টাকা নিয়ে গেছে। সেটা কোথা থেকে? যে মানুষের আমানত থাকে, সাধারণ জনগণ, হাজার হাজার মানুষ, পিপুল লিজিং কোম্পানি নামে একটা কোম্পানিতে, এবং এই কোম্পানির সমস্ত 10,000 কোটি টাকা নিয়ে কানাডা পালিয়ে গেল পিকে হালদার। তার সাথে জড়িতরা এখনও বাংলাদেশে আছে। সেই সময় যিনি সচিব ছিলেন আব্দুর রব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন, তিনিও আছেন। এবং যারা লুটপাট করেছে এই টাকাটা, তারা বহাল তবিত বাংলাদেশে আছে এখনও, কিন্তু তাদের কোনো বিচার হচ্ছে না। তাহলে যদি দুর্নীতিবাজের বিচার না হয়, তাহলে তো আরও সাহস করবে এরা করার জন্য। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে আমি এই প্রসঙ্গ শেষ করব। সেটা হচ্ছে, দেখেন আমাদের ইসলামিক কান্ট্রি সৌদি আরব, যদি কেউ অপরাধ করে, চুরি করে হাত কেটে ফেলে, তাই তাদের দেশের এই অপরাধের সংখ্যা একদম 1%। আর আমাদের এরকম একটা কঠিন আইন যদি আনা হয় যে এদেরকে ফায়ারিং স্কোয়াডে বা এদেরকে বিচারের আওতায় দ্রুত বিচার করে এদের কয়েকটা ইনস্ট্যান্ট করা হয়, তাহলে আমার মনে হয় অনেকে দুর্নীতি করতে সাহস পাবে না। সেইটা একটা। আরেকটা হচ্ছে যে সামনে নির্বাচন নিয়ে যে আমাদের প্রক্রিয়াটা, নির্বাচন কমিশন বলছে যে আমরা প্রস্তুত, এপ্রিলের মধ্যেই ওদের হালনাগাদ ভোটার শেষ করবে এবং ডিসেম্বরের দিকে তারা প্রস্তুতি নিচ্ছে। এখন সেটা বলছে ডক্টর ইউনূস সাহেবও বলেছেন নির্বাচন, কিন্তু নির্বাচনটা কিভাবে হবে? যে একটা প্রথম দরকার, যেটা মোশাররফ ভাই বলছেন, আমার স্বপন সাহেবও একই কথা বলছেন, যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ভোটাধিকারে 18 কোটি মানুষের ভোটাধিকার যারা আছে, 12 কোটি ভোটার, তাদের ভোটে নির্বাচিত একটা সরকার হতে হবে। এবং সেই সরকার এই যে সংস্কার যা করবে, প্রস্তাবনা আসবে, সেগুলো বাস্তবায়ন করবে। সেই জন্য ঐক্যমত দরকার। এবং ঐক্যমতের জায়গায় যদি এখন কিছু সংখ্যক দল তাদেরকে ডেকে ওই ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে আর তাদেরকে নিয়ে এটা চাপিয়ে দেওয়া হয়, তাহলে অধিকাংশ যাদের স্টেক হোল্ডার, যাদের নির্বাচনে নিবন্ধিত দল নির্বাচন কমিশনে,
তাহলে তাদেরকে বাদ দিয়ে কিভাবে ঐক্যমত হবে? আবার আপনি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর চলে আসবার কথা বলছিলেন। এ মোশাররফ হোসেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদরা যখনই আসলে ক্ষমতায় আসেন তারপরে নানান রকম অনিয়ম দুর্নীতি করেন, সেটিও তো আসলে সত্যি। সেখান থেকে নিশ্চয়ই আমাদের বেরিয়ে আসার সময় এসে নতুন বাংলাদেশ অন্তত আমরা সেটি দেখতে চাই। এ মোশাররফ হোসেন, রাজনীতিবিদরা ক্ষমতায় গেলেই নানান অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন, সেটি আমাদের দীর্ঘদিনের ইতিহাস। সেই ইতিহাস থেকে যেমন বেরিয়ে আসার সুযোগ আছে, তেমনি নিশ্চয়ই সেই সংস্কারগুলো আমাদের ভীষণ প্রয়োজন আগামী নির্বাচনকে সঠিক করতে কিংবা সেরা নির্বাচন হিসেবে করতে। সেই থাবা থেকে কি আমরা মুক্ত করতে পারবো বাংলাদেশকে? আপনি শুধু রাজনীতিবিদদের দিয়ে আঙুলটা তোলেন কেন? রাজনীতিবিদ তো এই কাজগুলি সম্পন্ন করে আমলাদের মাধ্যমে, যারা দায়িত্বে থাকে। যেমন আপনি একটা কথা আমরা প্রায় বলি, যে আপনি নিজেও এখানে বলেছেন যে 14, 18, 24 তিনটে ইলেকশন, তিনটে ইলেকশনে কি রাজনীতিবিদরা গিয়ে দায়িত্ব পায়? আপনি শুনেছেন কোনো কেন্দ্র গিয়ে দখল করেছে? শুনেছেন? আমরা কি দেখেছি যে একটা বিনা প্রতিনিধিত্ব করেছে, আর একটা রাতে করেছে। রাতে কে করেছে? আমলারা করেছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করেছে। তো এই সরকার আপনি শুধু রাজনীতিবিদদের উপর তীরটা ছোড়েন, তো যারা এই ঘটনা আছে রাজনীতিবিদরা তো জেতার জন্য তারা নানা কৌশল অবলম্বন করবেই, কিন্তু তাদেরকে সঠিক পথে রাখার দায়িত্ব কার? প্রশাসনের, নির্বাচন কমিশনের। আজকে পর্যন্ত আমরা ধরেন আওয়ামী লীগ বলতেছে যে 14 সালে নির্বাচনে বিনিরাপত্তা হয়ে গেছে, আমাদের করার কি আছে? ধরো মেনে নিলাম যুক্তির খাতিরে, তাদের করার নাই। 24-এ আমরা মামুরা করার নাই। 18 তো একেবারে প্রমাণিত যে দিনের ইলেকশন রাতে করে। শুধু তাই না, অন্য একটা আপনি বলেন, আপনি অনেকে অনেক কথা বলতে পারে। আপনি বাংলাদেশের নির্বাচনের কাস্টিং ভোটের একটা পার্সেন্টেজ আছে। আপনি বাংলাদেশের একটা সবগুলো নির্বাচন যদি দেখেন যে সাধারণত কত পার্সেন্ট ভোট কাস্ট হয়, আমরা দেখেছি 91 নির্বাচন বাংলাদেশের সবচেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ, সেখানে কাস্ট হয়েছে 51% কত। আপনি 2018 নির্বাচনে আপনি দেখেন কাস্টিং অবস্থা কত, আপনি 85, 88, 95 এই সব। অন্য কোনো তো প্রমাণ লাগে না, আপনি শুধু একটা প্রমাণ দিয়ে যারা 18 নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, যারা দায়িত্ব পালন করেছিলেন, তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। হয় কেন এই ইউনুস সরকার এটা করছে না? কারণ আপনাকে যদি আপনি একটা এক্সাম্পল তৈরি না করতে পারেন, তাহলে তো মানুষ শিখবে না। এখন মনে করে আমি তো অপকর্ম করে আমি বেঁচে যাচ্ছি, আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি যদি 18 নির্বাচনে ডিসিএসপি যারা দায়িত্ব পালন করেছে, ওসি অন্য যারা করেছে, এখনো তো বাংলাদেশে তারা চাকরিতে আছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হয়তো সামনে নির্বাচনকে এতটা কোনোভাবে আপনি হয়তো আমরা এইভাবে বক্তব্য দিয়ে যাব, আপনি এভাবে আমাদের ডাকবেন, আমরা বলবো, আমাদের বিজ্ঞজনরা থিওরি দেবে, কিন্তু আপনাকে অ্যাকশনটা দেখাতে হবে, এক্সাম্পল তৈরি করতে হবে। এই অন্তর্বর্তী সরকার তো 6 মাস পার হয়েছে এবং বারবার আসলে আমরা একটা নির্বাচনী রোড ম্যাপ দেখতে চাই। এই যে আপনি একটা জিনিস এখন লক্ষ্য করছেন না, মব জাস্টিস। জি, এটা কেন হচ্ছে? এটা জনগণ হতাশ, কারণ ইউনুস সরকার যেভাবে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেইটা ব্যর্থ হচ্ছে বলে জনগণ নিজের হাতে ক্ষমতাটা তুলে নিচ্ছে, যার জন্য তাদের অনুধাবন করতে হবে যে তাদের অ্যাকশনে যাওয়া দরকার। এই যে দেখেন আজকে আপনি পত্রিকা দেখেন, সারা বাংলাদেশে একটা এই যে শয়তান ধরো একটা প্রক্রিয়া শুরু হয়েছে, ডেভিল হান্ট। হ্যাঁ, শুরু হয়েছে না? আপনি দেখেন যে কোনো বাংলাদেশে কোনো নেগেটিভ নিউজ আজকে আছে কিনা? সারা দেশে শান্ত হয়ে গেছে। তো এই প্রক্রিয়াগুলো কেন আরো আগে আমরা আগে নেয় না কেন? আপনি এখনো যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদের আমরা হিসাব করে দেখেছি, আওয়ামী লীগের 3টা টার্ম তারা এই অপকর্ম করেছে। 3টা টার্মে এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, জেলা চেয়ারম্যান সব মিনিমাম 4000 লোক আছে। এই সরকার বলছে যে নির্বাচনী অনিয়মের সাথে যারা জড়িত তাদের কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, কিন্তু বিগত 3টি নির্বাচনের সাথে যারা জড়িত ছিলেন কাউকে কি আমরা শাস্তির আওতায় আসতে দেখেছি? নিশ্চয়ই না, দেখি নাই। কারণ আমি একটা জিনিস বলছি, এখন যখন মানুষ একেবারে অসহনীয় অবস্থা, দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে কন্ট্রোলের বাইরে, এরপরে আপনার মানুষ এখন হতাশ, যে প্রত্যাশা ছিল অনেক কিন্তু এখন প্রাপ্তিটা নাই, এমন অবস্থায় সাধারণ মানুষরা কি করবে দিশাহারা। তো এইরকম একটা অবস্থার মধ্যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে গেলে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি আনতে হবে একেবারে সহনীয় পর্যায়ে, তারপরে দ্রব্যমূল্যের দাম লাগামের ভিতরে আনতে হবে, মানুষকে ঠান্ডা করতে হবে। পেটে ভাত না দিলে মানুষ কিন্তু উশৃঙ্খল হবেই। সব কিছু মিলিয়ে আমি মনে করি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আগে দেশের এই পরিস্থিতিটাকে আয়ত্তের মধ্যে আনার দরকার। এবং এই যে ডেভিল হান্ট যেটা নিয়ে শুরু করেছেন, এই ডেভিল হান্টে 113 জন প্রথম দিন, তারপরে 80 জন গতকালকে, যারা ধরা পড়ছে তারা কত বড় ডেভিল, কত বড় শয়তান সেটা আপনি প্রকাশ করেন।
এই চুনাপুটি ধরা পড়তেছে, বড় বড় আগুন গোয়াল তো রয়ে গেছে। কলকাতা গেছে। এবং আপনি দেখেন যারা গত রিজিমে মেন প্লেয়াররা তারা কিন্তু 5ই আগস্টের পরে দেশে ছিল, অনেকে কেমনে সিস্টেম করে চলে গেছে। এই জন্য টোটাল সিস্টেমকে পরিবর্তন করে নির্বাচনকে সামনে রেখে আপনার এইটা আমলামুক্ত নির্বাচন করেন। কি হয় জানেন, আমি নির্বাচন করেছি এমপি ইলেকশনে, আমি ভোটের যে রেজাল্ট আসতেছে সকাল থেকে, সেখানে আমি অগ্রগামী। আমি বিভিন্ন সেন্টার থেকে বিকালে 4টার পরে দেখা গেল যে আমার মানে পাস করার কনফার্মেশনটারে ডিসি সাহেব ঘোষণা দিয়ে দিলে ওই এটিও একটি বড় দুর্নীতি। এইটা বড় দুর্নীতি, শহীদুদ্দিন কারণ মাহমুদ স্বপন আমলারা কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছে, সেখানে ডিসি কে রিটার্নিং অফিসার রাখার নির্বাচনী কারণে ফলাফল আমরা পরিবর্তন সেই জন্য করে আমরা ফেলছি, বলবো হ্যাঁ। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকই থাকবে সেখানে জি, নির্বাচন নিশ্চয়ই। করার অর্থাৎ জন্য। সিস্টেমে যারা দুর্নীতিবাজ আছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তাদেরকেও তো কোনো কেউ সহায়তা করেছেন, সেটিও যেমন বড় দুর্নীতি, তেমনি ভোটের এই রাজনীতি ধনীদের হাতে চলে যাচ্ছে, দুর্নীতিকে প্রশ্রয় দিতে এই ব্যবস্থা, সবকিছু মিলে এই সরকারের সামনে ঠিক কতখানি চ্যালেঞ্জ আছে এবং মোকাবেলা করা কতখানি সহজ হবে? জি, আমি শুরুতে একটি কথা বলবার চেষ্টা করেছি, সেটি হলো যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে নতুন বাংলাদেশ তৈরি করবার যে প্রত্যাশা, বা সেটি আমরা রাজনৈতিক দলসমূহ ধারণ করবার ক্ষেত্রে মনে হয় কিছুটা কৃপণতা দেখিয়েছি। সেটি এই জন্য বলছি, এর পরবর্তী পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাদ দিলেও আপনার বিভিন্ন জায়গায় যেভাবে বিগত সরকারের আমলে তার সৈনিকেরা যে দখল বাণিজ্য থেকে শুরু করে যেসব কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সেগুলো কিন্তু এক ধরনের বহাল তবিয়তে শুরু হয়েছে বা চলমান আছে, এবার হাত বদল হয়েছে। আমরা প্রত্যক্ষ অনেকগুলো ঘটনা আছে যেগুলো এখানে বলতে চাই না, সেগুলো তাদের পতিত সরকারের লোক যারা ছিলেন তাদের হাত বদল হয়ে এখন কারা করছেন, এগুলো জনগণ জানে। সুতরাং এই জায়গায় জনগণের হতাশা আছে। আমি একটি কথা বলি, আমরা যেই শাসকের বিরুদ্ধে লড়াই করি 15.5 বছর, মোশাররফ ভাই যেটি বলেছেন, সেই আমাদের 31 দফা একটা অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারে এক দফা ছিল, সে এক দফায় ছিল শাসক এবং শাসন ব্যবস্থার পরিবর্তন করব। আমরা শাসককে পালিয়ে যেতে বাধ্য করেছি, কিন্তু শাসন ব্যবস্থাটা বহাল তবিয়তে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে নির্বাচন নিয়ে আমাদের তাড়াহুড়ো আছে, নির্বাচন আমাদের গণতন্ত্র পথে হাঁটবার জন্য প্রথম শর্ত, কিন্তু শাসন ব্যবস্থার কোনো রকমের সংস্কার ছাড়া যে বিধি ব্যবস্থা, যে আইন বিধিবিধান, যেগুলোর মধ্য দিয়ে আজকে দুর্নীতি বা প্রশাসন তৈরি হয় এবং ক্ষমতাকেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়, সেটিকে যদি না বদলাতে পারি, সেটিকে যদি টাচটা করতে পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য সেটি অপেক্ষা করবে। সেই জন্য সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করতে চাই নাই, এই দুইটি কাজকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই ব্যাপারে যদি আমরা যত্নবান হতে না পারি, আমরা যদি দরদ দিয়ে কাজটি করতে না পারি, তাহলে আমাদের আগামী দিনে কিন্তু আবারও মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজখানে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। আগামীকাল রাতে ফিরবো ঠিক 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।